সবাইকে স্বাগতম সৈয়দ শরীফের ইউটিউব চ্যানেলে। ইন্টারন্যাশনাল ফুটবল সময়সূচি কিন্তু শেষ হয়ে গেছে। আবার ক্লাব ফুটবল শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবারে বিশ্বকাপে ৭ টি দল কিন্তু ইতিমধ্যে কোয়ালিফাই করে গিয়েছে। ৩ টি দল স্বাগতিক হিসেবে কোয়ালিফাই করেছে এবং ৪ টি দল উঠে এসেছে কোয়ালিফিকেশন রাউন্ড ক্রস করে। তো কারা উঠে এসেছে? এশিয়া থেকে এসেছে জাপান এবং ইরান, ওশেনিয়া থেকে এসেছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এসেছে আর্জেন্টিনা। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সর্বপ্রথম দক্ষিণ এশিয়া রিজন থেকে চলে এসেছে ওয়ার্ল্ড কাপে। ইতিমধ্যে আপনারা এগুলো জেনেছেন এবং হোস্ট হিসেবে কোন তিনজন ছিল সেটা হচ্ছে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস। যদিও যুক্তরাষ্ট্র মূল আয়োজক, কিন্তু পাশাপাশি কয়েকটি খেলা কানাডা এবং মেক্সিকোতে হবে। স্পেশালি মেক্সিকোর খেলাগুলো মেক্সিকোতে হবে এবং দুটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ এবং একটি সেমিফাইনালের ম্যাচ মেক্সিকোতে হবে। অপর পাশে কানাডাতে শুধুমাত্র কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে এবং তাদের নিজেদের খেলাগুলো হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্রই মেইনলি আহ্বায়ক হিসেবে এইবারে থাকছে। তো আমি একটু এই দলগুলো নিয়ে যারা উত্তীর্ণ হয়ে এসেছে তাদেরকে নিয়ে একটু গল্প করি। সেটা প্রথমে শুরু করি কানাডা নিয়ে। স্বাগতিক কানাডা এইবারে বিশ্বকাপ খেলার আগে দুটি বিশ্বকাপ খেলেছে। সেটা হচ্ছে ১৯৮৬ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার খেলেছে। আনফরচুনেটলি কোনোবারই তারা কোনো ম্যাচ জিততে পারে নাই। শুধু তাই না, প্রথম ওয়ার্ল্ড কাপে ১৯৮৬ সালে তারা কোনো গোলও দিতে পারে নাই। আরেকটা মজার টপিক আছে। কানাডা ১৯৮৬ সালে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলে, সেইবারে কিন্তু ম্যারাডোনার আর্জেন্টিনা প্রথমবার দ্বিতীয়বারের মতো কাপ তুলে এবং ২০২২ সালে তারা যখন আরেকবার ওয়ার্ল্ড কাপ খেলে তখন আবার আর্জেন্টিনা মেসির হাত ধরে ওয়ার্ল্ড কাপটা জিতে। তো আগামী বছর কানাডাতেই খেলা হবে। দেখা যাক কিরকম কি করে। আর্জেন্টিনা কি তাদের টাইটেল ডিফেন্ড করতে পারবে নাকিনা। ইতালির পরে এবং ব্রাজিলের পরে প্রথমবারের মতো এইবারের ওয়ার্ল্ড কাপটা, নতুন ওয়ার্ল্ড কাপটা কেউ না কেউ ডিফেন্ড করতে পারবে নাকিনা সেটা দেখা যাবে আগামী বছর। তবে কানাডা গত বছর কিন্তু দুটি গোল করতে পেরেছে। তারা যে গ্রুপে ছিল, ক্রোয়েশিয়া, মরক্কো এবং বেলজিয়াম ছিল, বেলজিয়াম গ্রুপ পর্যায়ে বাদ পড়ে যায় এবং কানাডা গোল করেছিল বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। মজার টপিকটা হচ্ছে সেখানে গতবারের শকিং টিম ছিল মরক্কো, তারা সেমিফাইনাল খেলেছে এবং ক্রোয়েশিয়াও সেমিফাইনাল খেলেছিল। পথে ব্রাজিলকে এক পেনাল্টি শুটআউটে হারিয়ে এসেছিল এবং আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে গিয়ে ৩-০ গোলে বাদ পড়ে যায়। এখন চলে আসি ইউনাইটেড স্টেটস নিয়ে একটু গল্প। যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা যেকোনো দল থেকে প্রথমবার সেমিফাইনাল খেলে। প্রথম বিশ্বকাপের ১৯৩০ সালে যে বিশ্বকাপটা হয় ওইখানে প্রথমবার তারা সেমিফাইনালে প্রথমে উত্তীর্ণ হয় এবং এখন পর্যন্ত উত্তর আমেরিকা অঞ্চলের দলগুলোর মধ্যে একমাত্র দল যারা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করে। আনফরচুনেটলি তারপরে কখনোই সেমিফাইনাল পর্যন্ত যায় নাই। তাদের সবচেয়ে দৌড় ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, তাও ১৯৯৪ সালে যেইবার তারা হোস্ট হিসেবে ছিল তারা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে বাদ পড়ে যায় এবং সেইবারে বিশ্বকাপটা কিন্তু ব্রাজিল জিতে যায়। তো আগামী বিশ্বকাপে তাদের দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবারে উত্তর আমেরিকা অঞ্চলে যেগুলো দলগুলো আছে এর মধ্যে সবচেয়ে উদীয়মান এবং খুবই ট্যালেন্টেড কিছু খেলোয়াড় আপনারা ইতিমধ্যে জানেন। ক্রিস্টিয়ান পুলিসিচ, জিওভান্নি রেইনা এরা কিন্তু আছে। বার্সেলোনাতে খেলতো সার্জিও দেস এবং ইউনুস মুসা, এদের মতো কিছু প্লেয়ার আছে যারা আগামী বিশ্বকাপে হয়তো ভালো কিছু করে দেখাইতে পারে। এখন আসি মেক্সিকোর গল্পে। মেক্সিকো উত্তর আমেরিকার দলের মধ্যে ১৭ বার বিশ্বকাপ খেলে। মজার বিষয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু মোট ১৮ বার বিশ্বকাপ খেলে মোট ২৩টা বিশ্বকাপের মধ্যে। এই জায়গায় মেক্সিকো ১৭ বার বিশ্বকাপ খেলে। শুধু তাই না, মোট ৩টি দল আছে যারা ১৯৮৬ সালের পর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে, এদের মধ্যে মেক্সিকো একজন। তো মেক্সিকোর আনফরচুনেটলি কোয়ার্টার ফাইনাল পর্যন্তই তারা সর্বোচ্চ যেতে পেরেছে, তাও ২ বার। মজার টপিকটা হচ্ছে ১৯৭০ সালে তারা হোস্ট হিসেবে খেলেছিল এবং তখন তারা সেমিফাইনাল খেলেছিল এবং ১৯৮৬ সালে তারা আরেকবার হোস্ট হিসেবে খেলেছিল, তখনও তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। এখানে আরেকটা মজার বিষয় বলবো, যখনই মেক্সিকোতে অথবা যুক্তরাষ্ট্রে কোনো ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে তখনই কিন্তু দক্ষিণ আমেরিকার কোনো না কোনো দল ওয়ার্ল্ড কাপটা জিতে। যেমন ১৯৭০ সালে মেক্সিকোতে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেয়, ১৯৮৬ সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নেয় এবং যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে হয়, সেখানে কিন্তু ব্রাজিল আবারও ওয়ার্ল্ড কাপ নেয়। তো আগামী বিশ্বকাপটা কেন জানি মনে হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকেই হবে এবং ব্রাজিলের অবস্থা যথেষ্ট খারাপ। এই একটা জিনিস কিন্তু ব্রাজিলকে বেনিফিট দিবে যে ২০০২ সালে ব্রাজিল কিন্তু প্লে অফ খেলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। কেউ কাউন্ট করে নাই ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে, সেখানে কিন্তু ব্রাজিল আনবিটেন ওয়ার্ল্ড কাপ জয়ী হয়। আর্জেন্টিনা গতবারে যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এইবারও যেভাবে মেসিকে ছাড়া, ডি মারিয়াকে ছাড়া ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু আর্জেন্টিনাকেও ফেলে দেওয়া যাবে না। তো হোস্ট নেশন গুলোকে নিয়ে আলোচনা করলাম। এখন আসি যারা কোয়ালিফাইং রাউন্ড কোয়ালিফাই করে এসেছে। প্রথমে বলি জাপানের গল্প। প্রথম এশিয়ান দল হিসেবে, শুধু প্রথম এশিয়ান না, প্রথম যে কোনো দল হিসেবে কোয়ালিফিকেশনে তারা প্রথমে ২০ মার্চের মধ্যে কোয়ালিফাই করে গিয়েছে এবং জাপান কিন্তু এখন পর্যন্ত মোট ৭টি বিশ্বকাপ খেলে
প্রথম বিশ্বকাপটা 1998 সালে খেলে, তাও প্রথম ম্যাচটা খেলে আর্জেন্টিনার বিপক্ষে। এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর তাদের বিশ্বকাপ যাত্রা কিছু না কিছু আগে থেকে বেটার হতে থাকে। তারা 1998 সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে, 2002 সালে রাউন্ড অফ 16 এ যায়। গ্রুপ পর্যায়ে বেলজিয়াম এবং পর্তুগালকে হারিয়ে আসে। তারপর 2006 সালে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে, 2010 সালে আবার রাউন্ড অফ 16 এ যায়। 2014 সালে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে, 2018 এবং 2022 সালটা ছিল তাদের জন্য চমৎকার। 2018 সালে তারা গ্রুপ রানার্স আপ হিসেবে নেক্সট রাউন্ডে আসে, সেখানেও তারা পোল্যান্ডকে হারিয়ে, মানে আরেকটি ইউরোপিয়ান দলকে হারিয়ে রাউন্ড অফ 16 গিয়ে বেলজিয়ামের সাথে পড়ে। এক্সট্রা টাইমে গিয়ে তারা হারে, তো খেলার ফলাফল কিন্তু 0। পরে 2022 সালে এই বিশ্বকাপে এসে তারা জার্মানি, স্পেন, কোস্টারিকার সাথে একই গ্রুপে থাকে এবং জার্মানি, স্পেন দুজনকে হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16 এ আসে। আনফরচুনেটলি ক্রোয়েশিয়ার কাছে 1-1 গোলে ড্র করে পেনাল্টি শুটআউটে বাদ পড়ে। জাপান কিন্তু গতবার ওয়ার্ল্ড কাপ সহ টোটাল 3 বার ক্রোয়েশিয়াকে ফেস করে। প্রথম বিশ্বকাপে 98 সালে তারা হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। তারপরে আরো 2 বার ক্রোয়েশিয়ার সাথে তাদের খেলা ড্র হয়। এবং আরেকটি মজার বিষয়, শুধু ক্রোয়েশিয়া না, বেলজিয়ামের সাথেও জাপান 2 বার খেলে 2 বারই ড্র হয়। ইউরোপিয়ান দলগুলোকে কিন্তু জাপান মোট 5 বার হারিয়েছে, 5 বার ড্র করেছে, 3 বার মাত্র ইউরোপিয়ান দলের কাছে হেরেছে। অপর পাশে লাতিন দলের বিরুদ্ধে জাপানের রেকর্ড যদিও খারাপ, সেই হিসেবে 3 বার তাদের খেলা হয়, 3 বারই জাপান হেরে যায়। তারপর চলে আসে ইরান নিয়ে। ইরান যে গ্রুপের মধ্যে ছিল সেই গ্রুপ থেকে ইরান সহজেই উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু উজবেকিস্তানের সাথে ড্র করে। এখন পর্যন্ত ইরানও আনবিটেন দল। জাপান যখন আনবিটেন সবগুলো ম্যাচ জিতে এসেছে, শুধু তাই না, কোয়ালিফিকেশন রাউন্ডে সেকেন্ড রাউন্ডে তারা 20টা গোল দেয়, বিনিময়ে কোনো গোল হজম করতে, 24টা গোল দেয়, বিনিময়ে কোনো গোল হজম করতে হয় না। থার্ড রাউন্ডে এসেও তারা 24টা গোল দেয়, মাত্র 2টি গোল হজম করতে হয়। অপর পাশে ইরান কিন্তু উজবেকিস্তানের সাথে সেকেন্ড রাউন্ডেও 2 বার খেলে এবং থার্ড রাউন্ডে এসে 2 বার খেলে। 4টা ম্যাচ কিন্তু ড্রতে রূপান্তরিত হয় এবং উজবেকিস্তানের পয়েন্ট দরকার। ইউএই এর বিরুদ্ধে শুধু অপরাজিত থাকলে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। তো সেন্ট্রাল এশিয়ান দল হিসেবে কিন্তু প্রথম দল হিসেবে একটা দল উজবেকিস্তান যেতে পারছে ওয়ার্ল্ড কাপে, সেটা আমরা হয়তো দেখতে পারবো। আর ইরান এশিয়ার পরাশক্তি হওয়া সত্ত্বেও আনফরচুনেটলি 6 বার বিশ্বকাপ খেলেছে, 6 বারই গ্রুপ রাউন্ডে তারা বাদ পড়ে গিয়েছে। তাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট যদি আমরা ধরি, সেটা হচ্ছে 98 সালে ইউনাইটেড স্টেটস এর বিরুদ্ধে 1-0 গোলের জয় পাওয়াটাই তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ধরা যায়। তো নিউজিল্যান্ড নিয়ে একটু আলোচনা করে ফেলি। নিউজিল্যান্ড ওশেনিয়া থেকে এসেছে, এবারে আগামী বিশ্বকাপে 48টা দল খেলবে। তো এখানে একটু বেনিফিটেড হয়েছে ওশেনিয়া রিজন। ওশেনিয়া থেকে এর আগে একটা দল প্লে অফ খেলে আসতে হতো, সেই হিসাবে ইউজুয়ালি প্লে অফটা হতো দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর বিরুদ্ধে, সেইখানে ওশেনিয়া দলগুলো আসলে কিছু করতে পারতো না। তো আগামী বিশ্বকাপে প্লে অফ ছাড়াই একটি দল সরাসরি চলে আসবে বিশ্বকাপে এবং একটি দল প্লে অফে যাবে। তো এইবারে 2টা দল যাওয়ার সম্ভাবনা আছে, যদিও দক্ষিণ আমেরিকা দলের সাথে যেহেতু প্লে অফ খেলবে, সুতরাং এখানে যাওয়ার সম্ভাবনা নাই। তো নিউজিল্যান্ড সেই বেনিফিটটা পেয়েই সরাসরি ওয়ার্ল্ড কাপে চলে গিয়েছে। আমাদের বাংলাদেশে একটা মতামত আছে যে নিউজিল্যান্ডের জায়গায় যদি বাংলাদেশ ওই জায়গায় খেলতো, হয়তো বা বাংলাদেশ থ্রু করতে পারতো। ভাই, নিউজিল্যান্ড কিন্তু এর আগে দক্ষিণ আমেরিকার দলকে হারিয়ে কিন্তু প্লে অফ খেলে 2010 বিশ্বকাপে এসেছিল। তার চেয়ে মজার বিষয় হচ্ছে ইতালি গ্রুপে ছিল, ইতালি সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল 2010 সালে। সেখানে কিন্তু নিউজিল্যান্ড 3 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে যায়, ইতালি 2 পয়েন্ট নিয়ে লাস্ট হয়ে গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ে যায়। তো নিউজিল্যান্ডের আগের দল যেরকম ছিল তার থেকে কিন্তু এখনকার দল তুলনামূলক একটু শক্তিশালী। মিডফিল্ডার স্টামিনিচ যথেষ্ট সম্ভাবনীয় এবং যথেষ্ট ট্যালেন্টেড একটা প্লেয়ার। সে যদিও এখনো অলিম্পিয়াকোসে খেলে, 23 বছর বয়সে। এই প্লেয়ারটা কিন্তু অলিম্পিয়াকোস দলের মূল প্লে মেকার। শুধু তাই না, নিউজিল্যান্ড দলের হয়েও কিন্তু 32টা খেলা খেলে ফেলেছে এবং নিউজিল্যান্ড দলে কিন্তু সে মেইন প্লে মেকার হিসেবে খেলে। এবং তার সামনে থাকে ক্রিস উড। তো ক্রিস উড সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন, নটিংহাম ফরেস্টকে নিয়ে এবারে কিন্তু ক্রিস উডের খুবই উঠছে। এবং তাই না, ক্রিস উডকে কিন্তু আমি চিনি লিস্টারে খেলার সময় থেকে। লিস্টার তখন সেকেন্ড ডিভিশনের টিম ছিল। তো লিস্টার প্রমোশন পায় এবং আমরা তখন ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলতাম, তখন ওইখানে আমরা ক্রিস উডের নাম প্রচুর শুনি। আনফরচুনেটলি ক্রিস উডকে লিডস ইউনাইটেডে বিক্রি করে দেয় এবং সেই লিডস ইউনাইটেড কিন্তু মার্সেলো বিয়েলসা আসার আগ পর্যন্ত কিন্তু প্রতিবারই তারা নেক্সট রাউন্ডে যাওয়ার, মানে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার ট্রাই করছিল এবং বিয়েলসা এসে ট্রাই করে প্রমোশন নিয়ে দেয়। আনফরচুনেটলি বিয়েলসা আসার পরে ক্রিস উডকে বিক্রি করে দিতে হয় বার্নলের কাছে টাকার জন্য, যে কয়েকটা প্লেয়ার ট্রান্সফার করা লাগবে। তো বার্নলেতে বিক্রি করে দেয় এবং বার্নলের মাধ্যমেই কিন্তু তার প্রিমিয়ার লিগের ক্যারিয়ারটা শুরু হয়। তাই না, বার্নলের হয়ে কিন্তু সে যথেষ্ট ভালো খেলছিল বলেই কিন্তু নিউক্যাসল ইউনাইটেড তাকে 65 মিলিয়ন দিয়ে নিয়ে যায়। আনফরচুনেটলি ইনজুরির কারণে এবং ফ্লপ খাওয়ার ফলে নটিংহাম ফরেস্টে সে চলে আসে এবং নটিংহাম ফরেস্টে এসে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। প্রিমিয়ার লিগে সে এখন সেকেন্ড সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছে এবং যদি সবকিছু ভালো থাকে হয়তোবা সে কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েও যেতে পারে। তো নিউজিল্যান্ডে বলবো বাদ দিয়ে এখন চলে আসি ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিয়ে।
তারা দক্ষিণাঞ্চল থেকে ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গিয়েছে। খেলা বাকি আছে আরো। ব্রাজিলকে গত খেলায় ৪-১ গোলে উড়িয়ে দেয়। যেখানে মেসি এবং ডি মারিয়া ছিল না, সেই জায়গায় তারা কিন্তু ৪-১ গোলে উড়িয়ে দেয়। তো যথেষ্ট সমমনাময়ী দল এবং ইতিহাসে প্রথমবারের মতো হয়তোবা জুলেরিমে কাপের পরবর্তীতে যে নতুন বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপটা হয়তোবা আর্জেন্টিনা ডিফেন্ড করার মতো একটি দল সাজিয়ে রেখেছে। অপর পাশে ফ্রান্স দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। তো আবারও কি ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা হয় না কিনা এটা একটা মূল বিষয়। কিন্তু যখনই উত্তর আমেরিকা অঞ্চলে কোনো বিশ্বকাপ হয় তখনই ইতালি কোনো না কোনো অ্যাঙ্গেলে খুবই শক্তিশালী হয়ে যায়। আমরা যদি প্রথম বিশ্বকাপের দিকে দেখি, প্রথম বিশ্বকাপটা বাদ দিলে উত্তর আমেরিকার দিকে যতগুলো বিশ্বকাপ হয়েছে, ইউনাইটেড স্টেটসে 94 সালে বিশ্বকাপ হয়, সেখানে ফাইনাল খেলেছিল ব্রাজিল ভার্সেস ইতালি। 1970 সালে সেখানেও মেক্সিকোতে হয়, সেখানে ফাইনাল খেলেছিল ব্রাজিল ভার্সেস ইতালি। যদিও 86 সালে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে ইতালি ভালো না করতে পারলেও ইতালির চির প্রতিদ্বন্দ্বী জার্মানি সেবারে ফাইনাল খেলে এবং আর্জেন্টিনা সেই ফাইনালে জার্মানিকে হারিয়ে দেয়। আর্জেন্টিনা নিয়ে একটা গল্প করি, সেটা হচ্ছে প্রথম বিশ্বকাপে প্রথম ফাইনাল কিন্তু আর্জেন্টিনা যায় এবং তারা রানার্স আপ হয় 4-2 গোলে উরুগুয়ের কাছে হেরে। তারপরে 48 বছর পরে 78 সালে তাদের নিজেদের মাঠে গিয়ে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপটা জিতে পাসারেলার হাত ধরে। তারপরে ৮ বছর পরে 86 তে ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপটা জিতে। আবার 24 বছরের গ্যাপ, তারপরে 2012 সালে মেসির হাত ধরে ফাইনাল খেলে জার্মানির কাছে হারে। ৮ বছর পরে 2022 সালে আবার আর্জেন্টিনা জিতে যাবে। আজকে আলোচনা বিশ্বকাপে ইতিমধ্যে কোয়ালিফাইড টিম 7টা নিয়ে একটু ছোট্টখাটো করে আলোচনা। তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আরো কিছু ভিডিও নিয়ে আসবো এবং সামনে কোলাবোরেশন করবো আরো কিছু ইউটিউবারের সাথে, এগুলো নিয়েও আমি আসবো ইনশাআল্লাহ আগামীতে। আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে একটু লাইক দিয়ে নিন, যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।